কেমন হয় যদি আমরা এমন কোনো উপায় বের করতে পারি যেখানে আমরা যতই টাকা খরচ করব না কেন আমাদের টাকা কখনোই শেষ হবে না, বরং প্রতি বছর আমরা আমাদের ইনকাম বাড়াতে পারবো, আমাদের খরচের মাত্রা বাড়াতে পারবো, কিন্তু আমাদের সম্পদ একটুও কমবে না, বরং আরও বাড়তে থাকবে। এরকমই একটা উপায় আমাদেরকে শেয়ার করেছেন ফ্রান্ট সাবেটিয়র তার বই ফিনান্সিয়াল ফ্রিডমে। ফ্রান্ট সাবেটিয়র টাকার মর্ম খুব ভালো করে বুঝতে পারলেন যখন তার বয়স 24, কারণ তখন তার চাকরি চলে যায় আর অনেক চেষ্টা করেও তিনি যখন কোনো চাকরি জোগাড় করতে পারলেন না, তাকে তার মা বাবার উপর নির্ভরশীল হতে হয়। এই বয়সে মা বাবার উপর নির্ভরশীল থাকা আমেরিকান সমাজে খুবই লজ্জার বিষয় ছিল, কিন্তু তিনি আর করবেনই বাকি। তার অ্যাকাউন্টে বাকি ছিল মাত্র $2। তবে এই ঘটনা তার জীবনকে ভেতর থেকে পরিবর্তন করে দিয়েছিল। অথর ফ্রান্ট সাবেটিয়র ঠিক করলেন তিনি আর এরকম জীবন চান না। তিনি ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করবেন, নিজের সব স্বপ্ন পূরণ করবেন আর জীবনে এত টাকা উপার্জন করবেন যাতে টাকার জন্য কখনো তাকে আর চিন্তিত না থাকতে হয়। তিনি যেন কোনো কাজ না করেও আরাম করে নিজের জীবন কাটাতে পারেন। আর ঠিক নিজের জন্য তিনি সেরকমই একটা টার্গেট ফিক্স করলেন, টাকা জমালেন, ইনভেস্ট করলেন এবং 5 বছরের মধ্যে নিজের ফিনান্সিয়াল স্ট্যাটাসকে পরিবর্তন করে হয়ে গেলেন মিলিয়নিয়ার। এবং তার বয়স যখন 30 তখনই তিনি রিটায়ার করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। মাত্র $2 থেকে নিজের অ্যাকাউন্টে $1 মিলিয়ন তৈরি করার এই জার্নিটাকে তিনি 7টা স্টেজে ভাগ করেছেন এবং তার লেখা এই বই ফিনান্সিয়াল ফ্রিডমে বর্ণনা করেছেন। আর আমরাও আমাদের আজকের ভিডিওতে ফ্রান্ট সাবেটিয়রের এই 7টা স্টেজ শেয়ার করব, যাতে দর্শকরা জানতে পারে কিভাবে এই স্টেজগুলো পার করে যে কেউ ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারে এবং এমন সিস্টেম তৈরি করতে পারে যেখানে টাকা খরচ করার পরও কখনো টাকা শেষ হবে না। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। স্টেজ নাম্বার 1, ক্ল্যারিটি। ধনী তো সবাই হতে চায়, কিন্তু ধনী বলতে আপনি আসলে কি বোঝেন? কত টাকা পেলে আপনি নিজেকে ধনী মনে করবেন সেটাকে আপনি কখনো ভেবে দেখেছেন? আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা ডে টু ডে লাইফে জব করছে, স্যালারি আর্ন করছে, খরচ করছে এবং সম্ভব হলে হয়তো কিছু টাকা জমাচ্ছে, কিন্তু এভাবে সে ঠিক কত টাকা জমাবে আর এই জমানো টাকা দিয়ে সে কি করবে এই ব্যাপারে হয়তো সে কখনোই ভাবেনি। আপনার অবস্থাও কি এমন? সাবেটিয়র বলেন মানুষের কাছে একটা ক্লিয়ার গোল থাকা উচিত। একজন মানুষ তার জীবনে কত টাকা পেতে চায় সেটা তার হিসাব করে রাখা উচিত। ফ্রান্ট সাবেটিয়র হিসাব করে দেখলেন তিনি যদি $1 মিলিয়ন আয় করতে পারেন তাহলে তিনি নিশ্চিন্তে বাকি জীবন কাটাতে পারবেন। তাই তিনি নিজের ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভের জন্য $1 মিলিয়ন কে গোল হিসেবে সেট করেন। আর এই হিসাবটা কিভাবে তিনি করেছেন, কিভাবে আপনিও আপনার জন্য গোল সেট করবেন সেটাও তিনি এই বইতে বলে দিয়েছেন। আপনি আপনার বাৎসরিক খরচকে 25 দিয়ে গুণ করলে যে অ্যামাউন্ট পাবেন সেটাই আপনার মিনিমাম টার্গেট হওয়া উচিত। অর্থাৎ আপনার বাৎসরিক খরচ যদি হয় 4 লাখ টাকা তাহলে এর 25 গুণ অর্থাৎ 1 কোটি টাকা আপনার ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভের জন্য যথেষ্ট হবে। এটা তো ছিল জাস্ট একটা এক্সাম্পল। আপনারা নিজেদের খরচের অ্যামাউন্টকে 25 দিয়ে গুণ করে নিজের জন্য টার্গেট অ্যামাউন্ট ফিক্স করতে পারেন এবং কেউ চাইলে এর চেয়ে বেশি টার্গেটও তৈরি করতে পারেন, তবে আপনার গোল অবশ্যই আপনার কাছে ক্লিয়ার এবং স্পেসিফিক হওয়া উচিত। স্টেজ 2, সেলফ সাফিসিয়েন্সি। আপনি যখন নিজের জন্য ক্লিয়ার গোল সেট করে ফেললেন, এখন আপনাকে চিন্তা করতে হবে টাকা আয় করা নিয়ে। এখানে কিন্তু আপনাকে রাতারাতি কোটিপতি হওয়ার উপায় বলা হয়নি। সত্যি বলতে বাস্তবে এমন কোনো উপায় নেই যা আপনাকে কয়েকদিনের মধ্যে কোটিপতি বানিয়ে দেবে। আপনাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। আর দ্বিতীয় স্টেপ হলো আপনাকে আপনার উপার্জনের জন্য এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে আপনি আপনার নিজের দৈনন্দিন খরচ বহন করতে পারেন। এজন্য আপনাকে কোনো চাকরি করতে হবে অথবা ছোট কোনো ব্যবসা শুরু করতে হবে যা দিয়ে আপনি নিজের সব চাহিদা পূরণ করতে পারেন। আর এই স্টেপে আপনাকে ক্যালকুলেট করতে হবে আপনার নেট ওর্থ, অর্থাৎ আপনার মোট সম্পত্তির পরিমাণ কত। এর জন্য আপনার ইনকাম কত, আপনার খরচ কত, আপনার কোনো লোন আছে কিনা সেগুলো আপনাকে ক্যালকুলেট করতে হবে এবং আপনার টোটাল অ্যাসেট আর লায়াবিলিটির পরিমাণ আপনাকে বের করতে হবে। অ্যাসেট হলো তা যা থেকে আপনার ইনকাম আসে এবং সেটার মূল্য দিন দিন বাড়তে থাকে। অন্যদিকে লায়াবিলিটি হলো সেটা যেটার পেছনে আপনার উল্টো টাকা খরচ করতে হয় এবং সেটার মূল্য দিন দিন কমতে থাকে। অনেকেই অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যে কনফিউজড হয়ে যায়। যেমন গাড়িকে অনেকে অ্যাসেট মনে করে, কিন্তু গাড়ির জন্য প্রতি মাসে আপনাকে মেনটেন্যান্স খরচ বের করতে হয় আর গাড়ি যত পুরনো হয় তার দাম তত কমতে থাকে। অন্যদিকে জমি, স্বর্ণ বা কোনো বিজনেস এগুলো হলো মানুষের জন্য অ্যাসেট। তাই নিজের সমস্ত অ্যাসেটের মূল্য যোগ করার পর সেটা থেকে আপনার লায়াবিলিটি এবং লোন বাদ দিলে যেটা আপনি পাবেন সেটাই হলো আপনার নেট ওর্থ। নেট ওর্থ জানতে পারলে আপনি নিজের সঠিক অবস্থান সম্পর্কে ধারণা পাবেন এবং আপনি এটাও বুঝতে পারবেন যে আপনি আপনার গোলের কতটা কাছে বা দূরে আছেন। আপনার যদি অ্যাসেটের তুলনায় লায়াবিলিটি বেশি হয় তাহলে অবশ্যই আপনাকে লায়াবিলিটি কমাতে হবে এবং অ্যাসেট বাড়ানোর চেষ্টা করতে হবে। আর আপনার কোনো লোন থাকলে সেগুলোকেও ক্লিয়ার করতে হবে এবং এই জন্য অবশ্যই আপনাকে আপনার ইনকামের চেয়ে এক্সপেন্স কমানোর চেষ্টা করতে হবে। স্টেজ 3, ব্রিদিং রুম। এবার এই তৃতীয় স্টেজে এসে আপনাকে আপনার স্যালারি বাড়াতে হবে বা আপনার ইনকাম বাড়াতে হবে
যাতে আপনি নিজের এক্সপেন্স বিয়ার করার পরেও আপনার কাছে অতিরিক্ত টাকা থাকে, যেটা দিয়ে আপনি আপনার লোন পরিশোধ করতে পারেন, অথবা আপনি টাকা জমাতে পারেন এবং ইনভেস্ট করতে পারেন, অথবা এই টাকা দিয়ে আপনি অ্যাসেট তৈরি করতে পারেন। এই স্টেজে পৌঁছানোর জন্য লেখক আমাদেরকে নিজেদের খরচ কমানোর কথা বলেছেন, তবে এটা শুধুমাত্রই সাময়িক সময়ের জন্য। কারণ এখন যদি আমরা নিজেদের এক্সপেন্স কমাতে পারি, তাহলে ভবিষ্যতে আমাদেরকে এত হিসাব করে চলতে হবে না। এখানে সাবেটিয়ার বলেন, কোনো কিছু কেনার আগে অবশ্যই আপনার নিজেকে কিছু প্রশ্ন করা উচিত, যেমন এই জিনিসটি কেনা আপনার জন্য কতটা জরুরি, এটা কেনার মতন টাকা বা সামর্থ্য সত্যি আপনার আছে কিনা, এই জিনিসটা আপনার জীবনে কি ভ্যালু অ্যাড করবে, এই জিনিসটা আপনাকে কতটুকু খুশি করতে পারবে। এছাড়া লেখক এখানে আরেকটি ইন্টারেস্টিং ট্রিক্স বলেছেন, যেটা দ্বারা আমরা নিজেদেরকে অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত রাখতে পারবো। আমরা যারা সীমিত আয়ের মানুষ বা চাকরিজীবী, তারা বেশিরভাগই নিজেদের সময়ের বিনিময়ে টাকা আয় করি। ধরে নিলাম আপনি 30,000 টাকা স্যালারি পান, তাহলে আপনার দৈনিক যাতায়াত সহ 10 ঘন্টা সময় অফিসে ব্যয় করার বিনিময়ে আপনি প্রতিদিন 1,000 টাকা পান। এখন আপনি যদি 1.5 লাখ টাকা দামের একটা আইফোন কিনতে চান, তার অর্থ হলো আপনি আপনার জীবনের 1500 ঘন্টা কাজের বিনিময়ে এই ফোনটি কিনতে পারেন, বা আপনার 5 মাসের পরিশ্রমের বিনিময়ে এই ফোনটি আপনি কিনতে পারেন। আপনি যখন এভাবে ভাববেন যে আপনি আপনার জীবনের 5 মাসের শ্রম এবং সময়ের বিনিময়ে এই ফোনটি পেতে চান, তখন হয়তো জিনিসটি কিনতে আপনার আর ইচ্ছা হবে না। আপনি কিন্তু ছোটোখাটো খরচের ক্ষেত্রেও এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন। মনে করুন আপনার কোনো 5 স্টার হোটেলে 1 কাপ কফি খাওয়ার খুব ইচ্ছা হলো, কিন্তু এই হোটেলে 1 কাপ কফির দাম আপনার একদিনের স্যালারি বা আপনার 10 ঘন্টা কাজের সমান। এখন আপনি যদি মনে করেন যে আপনি 1 কাপ কফির বিনিময়ে 10 ঘন্টা কাজ করতে প্রস্তুত, তাহলে আপনি এই কফিটা নিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে এই 1 কাপ কফির দাম আপনার জীবনের মূল্যবান 10 ঘন্টার সমান কখনোই হতে পারে না, তখন আপনার আর সেটা অর্ডার করার ইচ্ছাই হবে না। স্টেজ 4, স্ট্যাবিলিটি। এই স্টেজে আপনি তখনই প্রবেশ করতে পারবেন যখন আর আপনার কাছে কোনো লোন থাকবে না, কোনো ধার দেনা থাকবে না, এবং নিজের খরচের জন্য আপনাকে কারো উপর নির্ভরশীলও থাকতে হবে না। কারণ এখন আপনার ইনকাম আপনার খরচের চেয়ে অনেক বেশি, তাই নিজের খরচ চালানোর পরেও আপনি যথেষ্ট টাকা সেভ করতে পারেন এবং আপনি টাকা ইনভেস্টও করতে পারেন। আর এজন্যই আপনি এখন নিজেকে ফিনান্সিয়ালি স্টেবল ভাবতে পারেন। তাছাড়া স্টেজ 4-এ এসে আপনার অ্যাকাউন্টে এমন পরিমাণ টাকা থাকতে হবে যা দ্বারা আপনি আগামী 6 মাস নিজের খরচ চালাতে পারবেন। অর্থাৎ আপনার চাকরি না থাকলেও 6 মাসের থাকা খাওয়া নিয়ে আপনাকে আর টেনশন করতে হবে না। নিজের খরচ কন্ট্রোল করার পরে এই স্টেজে আমাদেরকে বেশি বেশি সেভিংস করার কথা বলা হয়েছে। তবে লাইফে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষেত্রে হিসাব করে চলা অনেক কঠিন, তাই ছোটোখাটো সব বিষয় হিসাব করে এবং দর কষাকষি করে নিজের সময় নষ্ট না করে বরং মাত্র 3টি জায়গায় সেভিংস করাই যথেষ্ট। অথরের মতে এই 3টা সেক্টরেই আমাদের টাকার সবচেয়ে বেশি অংশ ব্যয় হয় এবং এই টাকাগুলো থেকে সেভিংস করতে পারলে আমরা একসাথে অনেক টাকা বাঁচাতে পারবো। এগুলো হলো অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন এবং ফুড। মানুষের আয়ের একটা বড় অংশই চলে যায় তাদের বাসা ভাড়ায়। এই জন্য খুব লাক্সারিয়াস বা বড় বাসার পরিবর্তে কিছুটা কম খরচের বাসাগুলো ভাড়া নিন, অথবা যেই এলাকায় বাসা ভাড়া তুলনামূলক কম সেখানে আপনি বাসা নিতে পারেন। দ্বিতীয়ত, যাতায়াতের জন্য পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন। অনেক দামি গাড়ি বা বাইক কেনার পরিবর্তে সাধারণ গাড়ি বা সাধারণ বাইক কিনুন, যা দ্বারা আপনার প্রয়োজন পূরণ হয়। তাছাড়া সামনে আসছে ইলেকট্রিক কার বা ইলেকট্রিক ভেহিকলের যুগ, যেটা দ্বারা আপনি আপনার পরিবহনের ফুয়েল খরচ কমাতে পারবেন। তৃতীয়ত, খাবারের জন্য অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় জিনিস কখনোই কিনবেন না। চেষ্টা করুন সবসময় সিজনাল এবং লোকাল খাবার কেনার জন্য। এতে আপনার বাজার খরচও কমে আসবে এবং আপনি তাজা আর সতেজ খাবার খেতে পারবেন। বিদেশি টিনজাত, প্যাকেটজাত খাবার এবং ফল দামি, কিন্তু সেগুলো স্বাস্থ্যের জন্য অতটাও ভালো নয়। তাছাড়া সবসময় যতটুকু প্রয়োজন ততটুকুই বাজার করুন। অতিরিক্ত খাবার কিনে তারপর সেটা নষ্ট করা বা ফেলে দেওয়া অথবা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে সেটা জোর করে খাওয়া কোনোটাই ভালো নয়। যাই হোক, এই 3টি সেক্টরে একটু ভেবেচিন্তে খরচ করলে আপনি অন্তত 20% এক্সট্রা সেভিংস করতে পারবেন। স্টেজ 5, ফ্লেক্সিবিলিটি। যখন আপনার অ্যাকাউন্টে সেভিংসের পরিমাণ আরও বাড়বে, অর্থাৎ আগামী 2 বছরের খরচ জমা হয়ে যাবে, তখন আপনি নিজেকে ফিনান্সিয়ালি ফ্লেক্সিবল বলতে পারেন। এই স্টেজে আপনি ফিনান্সিয়াল ফ্রিডমের খুব কাছাকাছি চলে এসেছেন, কারণ এখন আপনার ইনকাম বন্ধ হয়ে গেলেও আগামী 2 বছর আপনি নিশ্চিন্তে নিজের খরচ বহন করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে আপনি আপনার কাজ বন্ধ করতে পারবেন না, বরং আপনাকে আরও বেশি কাজ করতে হবে। আপনার যে মূল কাজ অর্থাৎ চাকরি বা ব্যবসা, সেটা চালিয়ে যেতে হবে। পাশাপাশি আপনাকে কোনো সাইড বিজনেস শুরু করতে হবে অথবা কোথাও আপনার টাকাটা ইনভেস্ট করতে হবে। আপনি ততক্ষণ পর্যন্ত নিজের চাকরি ছাড়তে পারবেন না যতক্ষণ না আপনার সাইড বিজনেস থেকে আসা ইনকাম বা আপনার ইনভেস্টমেন্ট থেকে আসা ইনকাম আপনার স্যালারির চেয়ে বেশি হয়। তাই
তাই একদিকে আপনার ইনভেস্টমেন্ট বাড়াতে হবে যাতে সেখান থেকে বেশি বেশি রিটার্ন আসে, অন্যদিকে নিজের স্যালারি বা মূল কাজ থেকেও আপনার ইনকাম বাড়াতে হবে যাতে করে বেশি সেভিংস এবং ইনভেস্টমেন্ট করা যায়। কিন্তু স্যালারি তখনই বাড়বে যখন আপনি আপনার কাজ দক্ষতার সাথে করতে পারবেন। অথর এখানে স্যালারি বা ইনকাম বাড়ানোর জন্য একটা ফর্মুলা বলেছেন, সেটা হলো স্কিল প্লাস নেটওয়ার্ক ইকুয়াল টু মানি। অর্থাৎ যার স্কিল যত বেশি হবে কাজের জন্য তাকে তত বেশি স্যালারি দেওয়া হবে, আর এটাই কিন্তু স্বাভাবিক বিষয়। কিন্তু নিজের ইনকাম বাড়ানোর জন্য নেটওয়ার্কিংয়ের গুরুত্ব আরও বেশি। আপনি চাকরি করেন বা বিজনেস, অফিসের কলিগ, বস, ক্লায়েন্ট, কাস্টমার সবার সাথে আপনার ভালো সম্পর্ক থাকা চাই। সবার সাথে সঠিকভাবে কমিউনিকেট করতে পারাটাও কিন্তু বড় একটা স্কিল। কিভাবে নেটওয়ার্কিং তৈরি করবেন, অন্যদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবেন, কিভাবে নতুন নতুন ব্যক্তিদের সাথে কন্ট্যাক্ট করবেন তা জানতে পড়ুন নেভার ইট অ্যালোন। অথবা এই বইয়ের রিভিউ পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। স্টেজ 6, ফাইনালি আমরা চলে এসেছি ফিনান্সিয়াল ফ্রিডম স্টেজে। আর এটা হলো সেই স্টেজ যেখানে এসে আপনাকে টাকার জন্য কাজ করতে হবে না, বরং আপনি এতদিন ধরে যে ইনভেস্টমেন্টগুলো করেছেন সেখান থেকে এই পরিমাণ টাকা আর্নিং হবে যেটা দিয়ে আপনি আপনার লাইফ লিড করতে পারবেন। তাই আপনাকে আর পরিশ্রম করে বা নিজের সময় বিক্রি করে টাকা আয় করতে হবে না। তবে এই স্টেজে পৌঁছানোর জন্য আপনাকে আরেকটা স্টেপ নিতে হবে, যেটাকে এই বইতে বলা হয়েছে এন্টারপ্রাইজ মাইন্ডসেট। আপনাকে এমন মাইন্ডসেট তৈরি করতে হবে যাতে আপনি টাকা ইনকামের বা প্রফিট তৈরি করার নতুন নতুন আইডিয়া বের করতে পারেন এবং আপনি টাকা ইনভেস্ট করার ভালো সুযোগ খুঁজে নিতে পারেন যেখান থেকে আপনি প্রফিট তৈরি করতে পারবেন। আর এখন থেকে আপনাকে আরও বেশি টাকা সেভ করতে হবে যাতে আপনি নেক্সট স্টেপে পৌঁছাতে পারেন। তবে এখন আপনি নিজের খরচ কমিয়ে সেভিংস করবেন না, বরং আপনি নিজের ইনকাম বাড়ানোর মাধ্যমে টাকা সেভ করবেন। কারণ শুধুমাত্র নিজের খরচ কমানোর মাধ্যমে আপনি কখনোই আলটিমেট রিচ হতে পারবেন না। প্রচুর টাকার মালিক হওয়ার জন্য আপনাকে অবশ্যই অনেক বেশি ইনকাম জেনারেট করতে হবে। এজন্য আপনার একটি ইনকাম সোর্সের উপর নির্ভর থাকলে চলবে না, বরং আপনাকে একাধিক জায়গায় ইনভেস্ট করতে হবে এবং বিভিন্ন সোর্স থেকে টাকা ইনকাম করতে হবে, যেন যে কোনো একটি ইনকাম সোর্স বন্ধ হয়ে গেলেও আপনাকে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। স্টেজ 7, অ্যাবান্ডেন্ট ওয়েলথ, অর্থাৎ অগণিত টাকা পয়সার মালিক হওয়া। ফিনান্সিয়াল ফ্রিডম হলো এমন একটা স্টেজ যেখানে টাকার চেয়েও সময়কে বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ এখানে টাকার জন্য নিজের সময়কে বিক্রি করার প্রয়োজন হয় না। তবে স্টেজ 7 হলো ফিনান্সিয়াল ফ্রিডমের চেয়েও এক ধাপ উপরে, কারণ এই স্টেজে আপনি কোনো কাজ না করলেও আপনার ইনকাম দিন দিন বাড়তে থাকবে, ফলে আপনি নিজের লাইফস্টাইল আপগ্রেড করতে পারবেন এবং লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবেন। এবং এর পরেও আপনার সম্পদ বিন্দুমাত্র কমবে না, বরং কম্পাউন্ড ইফেক্ট দ্বারা আপনার সম্পদ দিন দিন বাড়তে থাকবে। আর এই স্টেজে আসার জন্য আপনাকে কিছুই করতে হবে না, শুধুমাত্র যত দ্রুত সম্ভব আপনাকে আপনার ফিনান্সিয়াল ফ্রিডমের এই জার্নিটা শুরু করতে হবে। যত তাড়াতাড়ি আপনি ইনভেস্ট করা শুরু করবেন তত তাড়াতাড়ি আপনি এই স্টেজে আসতে পারবেন। অথর বলেন কম বয়সে ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য একটাই কাজ করতে হবে, তা হলো যত দ্রুত সম্ভব ইনভেস্ট করা শুরু করতে হবে। আর ইনভেস্টিংয়ের রিয়েল পাওয়ারই হলো এটা যে এখানে কোনো পরিশ্রমও করতে হয় না, কোনো সময়ও দিতে হয় না, বরং আপনার টাকা সিস্টেম অনুযায়ী গ্রো হতে থাকবে। আর এটার জন্য আমাদেরকে কম্পাউন্ডিংয়ের পাওয়ারকে ব্যবহার করতে হবে, অর্থাৎ ইনভেস্টমেন্ট থেকে আসা রিটার্নের একটা অংশকে আবার ইনভেস্ট করতে হবে যাতে করে আপনার প্রফিট এবং ইনভেস্টমেন্ট দুটোই বাড়তে থাকে। অথর এখানে বলেন তিনি তার $1 মিলিয়ন থেকে ইয়ারলি 70,000 টাকা প্রফিট পেতেন, কিন্তু সেখান থেকে তিনি মাত্র 4 ভাগ অংশ খরচ করতেন। অর্থাৎ তিনি $40,000 খরচ করতেন, যেটা দিয়ে তিনি খুব ভালোভাবেই চলতে পারতেন, আর বাকি $30,000 তিনি আবার ইনভেস্ট করতেন। ফলে পরের বছর তার $1 মিলিয়ন সাথে সাথে ওই $30,000 থেকেও এক্সট্রা প্রফিট আসতো। কিন্তু সাবেটিয়র সবসময় প্রফিটের 4 ভাগ টাকাই খরচ করতেন এবং বাকি 3 ভাগ টাকা ওই 1 মিলিয়নের সাথে যোগ করে দিতেন। এভাবে প্রতি বছর তার ইনকামও বাড়তো, তিনি তার খরচও বাড়াতেন, আবার তার সম্পদ একটুও কমতো না, বরং বছর বছর বাড়তে থাকতো। আর এভাবেই কোনো টেনশন ছাড়াই চাইলে কোনো কাজ না করেও তিনি সারা জীবন পার করতে পারতেন। তবে কর্মই জীবন, ব্যস্ততাই জীবন, তাই তিনি আমাদের জন্য এই চমৎকার বইটি লিখেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে তিনি কাজ করেন এবং নিজের ব্যবসাও পরিচালনা করছেন। আসলে আমাদের কারোর টার্গেটই এটা নয় যে ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে আমরা শুয়ে বসে জীবন কাটাবো, বরং আমাদের টার্গেট হলো টাকার জন্য আমাদেরকে যেন সবসময় চিন্তিত না থাকতে হয়, নিজের মূল্যবান সময়কে যেন টাকার জন্য বিক্রি করতে না হয়, এবং আমরা যেন নিজের স্বাধীনতা এবং নিজের চয়েস অনুযায়ী নিজের জীবনকে উপভোগ করতে পারি। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকবেন। কথা হবে নতুন কোনো বইয়ের রিভিউ নিয়ে। ধন্যবাদ।